জালিয়াতি ছবিটি পরিচালনা করেছেন কামারুজ্জামান এবং জালিয়াতি ছবিতে অভিনয় করেছেন বিউটি কুইন শাবানা, রাফ অ্যান্ড টাফ এবং অ্যাকশন কিং হিরো জসিম এবং ডেঞ্জার ভিলেন রাজীব। আরও অভিনয় করেছেন পবি মিত্র, আনোয়ারা ও শওকত আকবর, মিনুর রহমান। জালিয়াতি ছবির গল্পের শুরুতে দেখা যায় রাজীব বিল্লাকে বলতেছে যে, দেখছিস আমি কি একটা জালিয়াতি করেছি। তখন বিল্লা বলে, কি বস জালিয়াতি করলেন আপনি? আমি তো বুঝতে পারতেছি না আপনার কথাটা। রাজীব বলে, শোন, আমি এমন একটা জালিয়াতি করেছি যে সাপও মরছে কিন্তু লাঠিও ভাঙে নাই। তো বিল্লা বলে, কি করছেন? দেখছিস মোবারককে আমি কীভাবে ভাসালাম? সে কিন্তু আমার বন্ধু ছিল। মোবারককে আমি বলেছি যে, দোস্ত, আমি যে অপরাধটা করেছি, আমি যে হিরোইন পাচার করেছি, তুই এই দোষটা তোর কাঁধে নিয়ে নে এবং তোর পরিবারের সমস্ত যাবতীয় দেখাশোনা আমি করব। তোর স্ত্রী, তোর সন্তান, তাদের আমি দেখাশোনা করব। তুই যদি পুলিশের কাছে স্বীকার করিস যে আমি হিরোইন পাচারের সাথে জড়িত, তাহলে আমাকে সে ধরতে পারবে না। আর আর তুই যদি এটা না বলিস, তাহলে তুই যে একটা খুন করেছিস হিরোইন পাচার করতে গিয়ে, তখন কিন্তু আমি কিন্তু সেটা বলে দেব। সেই ফুটেজ কিন্তু আমার কাছে আছে। তখন মোবারক কী করলো? বাধ্য হলে সে আমার কথা রাজি হয়ে গিয়ে পুলিশের কাছে সে ধরা দিল এবং সে স্বীকার করলো যে হিরোইন পাচার করছে সে। কারণ আমার যে একটা ঘনিষ্ঠ লোক ছিল তাকে কিন্তু ধরেছে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী মোবারক গিয়ে বলছে যে আমি হইলাম এই দলের লিডার এবং হিরোইন পাচারের লিডার। তো কেমন হলো বুদ্ধিটা? আসলে কিন্তু আমার কাছে কোনো ফুটেজ নাই, কারণ মোবারক কাউকে খুন করে নেই, কিন্তু খুনটা করেছিলাম আমি। আর দোষটা চাপিয়েছি মোবারকের কাঁধে। আমি মোবারককে জেলে দেখতে গেছিলাম। তো মোবারক আমাকে বলেছিল, দোস্ত, তুই কিন্তু আমার পরিবারের দেখাশোনা করবি এবং আমার স্ত্রী সন্তানদের দেখাশোনা করবি, তাদের খরচ যা আছে তুই বহন করবি। তখন আমি বলেছিলাম, দোস্ত, তুই এতে কোনো চিন্তা করিস না, তোর পরিবারের যাবতীয় খরচ এবং টাকা পয়সা, তোর ছেলে লেখাপড়া এবং তোর বাড়ি ভাড়া এবং তোর স্ত্রীর টাকা পয়সা যা লাগবে আমি সব বহন করব। তুই কোনো চিন্তাই করিস না। আর কিন্তু আমি কিন্তু বলবো না যে তুই জেলে আসিস, আমি বলবো যে তুই ব্যবসার ক্ষেত্রে বিদেশে গেছিস যদি তোর স্ত্রীরা আসে। তখন মোবারক অর্থাৎ পবিত্র বলে, ঠিক আছে দোস্ত, আমি তোর কথা রাজি। আমি কখনোই বলবো না যে আমি জেলে আসি। আমার স্ত্রী যদি কখনো তোর কাছে আসে তাহলে তুই এই কথাটাই বলবি। তো রাজীব বলে, ঠিক আছে দোস্ত, আর আমি তোকে জামিনে ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি। অতি তাড়াতাড়ি তোকে আমি এই কারাগার থেকে মুক্ত করে নিয়ে যাব, যত টাকা লাগুক, তুই কোনো টেনশন করিস না। তখন রাজীব এই কথাটা বলার পর তোর বিল্লাকে বলে, কেমন হলো বুদ্ধিটা? এখন সাপও মারছে, লাঠিও ভাঙে নেই। এখন এই ব্যবসার একান্ত মালিক হলাম আমি। সে আমার বন্ধু ছিল, মানে 50-50 পার্টনার ছিল, কিন্তু এখন আমি একান্তই মালিক হয়ে গেলাম আমি। এমন সময় দেখা যায় যে আনোয়ারা অর্থাৎ মরিয়ম আসে। মরিয়ম এসে রাজীবের কাছে বলে, ভাইজান, আজ থেকে কয়েকদিন হলো আমার স্বামী তো বাড়িতে ফিরছে না, উনি কোথায় গেছে? রাজীব বলে, ভাবি সাহেব, আপনি এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। একটা ব্যবসার ক্ষেত্রে মোবারক আমেরিকা গেছে, সেখানে কিছু কাজ আছে তো তাকে আমি পাঠিয়েছি। তখন মরিয়ম বলে, কই, আমাকে তো কিছু বলে গেল না। তখন রাজীব বলে, আপনাকে বলার সময় ছিল না, মানে অতি তাড়াতাড়ি যেতে হবে তো, তাই আমি পাসপোর্ট তৈরি করার পরেই হ্যাঁ বিদেশে ভিসা রেডি করে আমি পাঠিয়ে দিয়েছি। তবে 7-15 দিনের মধ্যে সে এসে পড়বে। আপনাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আপনারা বাড়িতে যান, টাকা পয়সা যা লাগবে আমার কাছ থেকে নিয়ে যান, কোনো দ্বিধাবোধ করবেন না। তখন আনোয়ারের সঙ্গে ছিল তার ছেলে, তার ছেলের নাম হলো হাসান। তখন হাসান বলে, আচ্ছা আঙ্কেল, আমার আব্বু কবে ফিরবে? বাবা, তোমার আব্বু এই 7-10 ভিতরে ফিরে আসবে। তো এখন যা ভাবি সাহেব, নেন, আপনাকে আমি 10,000 টাকা দিলাম, বাড়ি ভাড়া আর সংসার বাবদ এই খরচটা দিলাম, চালিয়ে যান। তারপর মাসে মাসে এসে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যান। তখন আনোয়ারা তো মরিয়ম বলে, আপনার বললাম 10-12 দিন পরে আমার স্বামী ফিরে আসবে, তো এখন আমি মাসে মাসে আপনার কাছ থেকে টাকা নেবে কেন? ও, এই কথাটা বলেছিলাম আমি? আরে না, এমনি কথার কথা বললাম আর কি, বলে ফেলেছি। কারণ অনেক কর্মচারী আমার ফ্যাক্টরিতে কাজ করে, তো তো সেই ক্ষেত্রে আমি এই কথাটা বলেছিলাম। যাক, এটা কিছু কিছু মনে করবেন না। আমি আপনার ব্যবস্থা করতেছি। আপনার স্বামী আসার পরেই আপনাকে আমি খবরটা দেব। তো আনোয়ারা এবং তার ছেলে হাসান বাড়িতে চলে আসে
এদিকে রাজীব বিল্লাকে বলে, শোন, কতদিন আমি এদেরকে লালন পালন করব। আজ দিলাম 10,000 টাকা, কাল এসে বলবো যে আরও দিন 10,000 টাকা। এভাবে তো টাকা দিলে চলবে না। তুই একটা কাজ কর, এরা যখন যাচ্ছে রাস্তা দিয়ে, এদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেললে ঝামেলা শেষ। বলবো যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। গিয়ে আমি থানায় গিয়ে বলবো তোর স্ত্রী এবং তোর সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন বিল্লা বলে, ঠিক আছে, আমি এদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবো, তবে বস আমাকে কিন্তু কিছু টাকা দিতে হবে। কারে বেটা, এখন দিলাম 10,000 টাকা, তখন দিলাম 20,000 টাকা দিব, কারণ ওর তো মোবারকের তো কতদিন জেল হয় তার কোনো হিসাব নিকাশ নেই, আছে? কয় না। তাহলে আর কি, যা এক কাজ করে নে, তোকে 20,000 টাকা দিলাম, ওদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেল। তখন সে কথা মতো বিল্লা গাড়ি নিয়ে আনোয়ারা এবং হাসানের পিছনে যায়। তো এক পর্যায়ে গাড়িতে ধাক্কা মারার পর আনোয়ারা এবং হাসান অ্যাক্সিডেন্ট হয়ে অন্য একটা রাস্তায় পড়ে যায়, কিন্তু তারা দুজনই বেঁচে যায়। যখন অ্যাক্সিডেন্টটা করে বিল্লা, তখন হাসান দেখে ফেলে, তবে হাসানের বয়স 11 থেকে 12 হবে। সে দেখে ফেলে যে কে গাড়িটা চাপা দিয়েছিল, তার মা এবং তাকে। তখন হাসান একটু নিয়ে জ্ঞান ফেরার পর সে কল্পনা করতে থাকে যে গাড়িটা কে চালাচ্ছিল। তখন হাসান বলে আনোয়ারা তার মাকে, মা, আমাদের এখানে থাকা আর নিরাপদ হবে না, কারণ আমি দেখেছি মা, যে আঙ্কেলের কাছে গিয়েছিলাম না, একটা লোক ছিল, আমি জানি না ওই লোকটার নাম কি, ওই লোকটাই আমাদেরকে গাড়ি চাপা দিয়েছে, কারণ এখানে নিশ্চয়ই কোনো চক্রান্ত এবং জালিয়াতি আছে। আমার বাপকে মনে হয় ওই আঙ্কেল মেরে ফেলেছে, অথবা তাকে কোনো চক্রান্ত করে অথবা জালিয়াতি করে তাকে কোথাও না কোথাও আটকে রেখেছে। তখন আনোয়ার বলে, তুই কি সত্যি বলতেছিস? তখন হাসান বলে, হ মা, আমি দেখেছিলাম আঙ্কেলের সাথে ওই লোকটি দাঁড়ানো ছিল, কিন্তু আমরা যখন রাস্তাতে আসতেছি তখন ওই লোকটি আমাদের গাড়ি চাপা দিয়েছে। তো আমাদের এখানে থাকা নিরাপদ নয়, আমরা চলো এখান থেকে অন্য একটা এলাকায় চলে যাই, এবং আমরা সেখানে গিয়ে আমরা চলবো এবং বাঁচবো। আর আমি আমার বাপের খোঁজ খবর নিতে থাকবো, আমার বাপ কোথায় আছে। তখন আনোয়ার বলে, ঠিক আছে, আমরা আর বাড়িতে ফিরবো না, এখান থেকে আমরা চলে যাব। এদিকে বিল্লা এসে রাজীবকে বলে, হ্যাঁ বস, আমি তো গাড়ি চাপা দিয়েছি, কিন্তু ভাগ্যক্রমে তো হাসান এবং হাসানের মা বেঁচে গেছে। তখন রাজীব বলে, হারামজাদা, তুই এটা কি করেছিস? তোকে দেখে ফেলে নাই তো? তো বিল্লা বলে, কয় না, কিন্তু ওই হাসান ছেলেটা আছে না, সে আমার দিকে একটু ফলো করেছিল, আমাকে দেখে চিনতে পারছে কিনা সেটা আমি বলতে পারি না, তবে মনে হয় আমাকে চিনে ফেলেছে। তো রাজীব বলে, তোকে যখন চিনে ফেলেছে তখন আমাকে চিনতে সে ভুল করবে না। তোকে তো আর বাঁচিয়ে রেখে লাভ নেই রে বিল্লা। আরে বিল্লা, তুই এটা কি করলি রে? তোকে আমি 20,000 টাকা দিলাম নগদ, আর তুই কি করলি? সামান্য 2টি মানুষকে অ্যাক্সিডেন্ট করতে গিয়ে তুই ছোট্ট একটি শিশুর কাছে ধরা খেয়ে গেলি। এখন তোকে যদি আমি বাঁচিয়ে রাখি রে বিল্লা, তাহলে তো আমার মৃত্যুই হাসানের হাতে হবে, কারণ ওরা তো এখন আর মরে নাই। এবার তুই পৃথিবী থেকে বিদায় নে। সে সময় রাজীব একটি পিস্তল বের করে বিল্লার উপরে 2-3টা গুলি চালায়। বিল্লায় গুলি খেয়ে সে ঘুরেতে সে বাড়ি থেকে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর রাজীব বলে, এই কে আছিস তোরা? বিল্লাকে ধর। বিল্লায় গুলি খেয়ে সে অন্য একটি রাস্তা দিয়ে সে একটা হাসপাতালে ভর্তি হয়। তো এটা রাজীব জানে না। তখন রাজীবের চেলাবেলারা বলে, বস, আমার মনে হয় বিল্লা মারা গেছে, বিল্লাকে তো খুঁজে পেলাম না। তো রাজীব বলে, বাহ বাহ, সাবাস সাবাস, তো এক কাজ কর, তোরা যা, হাসান আমাকে মেরে ফেল। তো রাজীবের কথা মতন হাসান এবং হাসানের মাকে মারতে গিয়ে দেখে যে তারা বাড়িতে নেই। তো এদিকে হাসান এবং হাসানের মা ওইখান থেকে পালিয়ে তারা অন্য একটি এলাকায় এসে ঘর বাঁধে। এভাবে কেটে যায় আরও 15টি বছর। 15 বছর পর দেখা যায় হাসান হয়ে যায় জসিম, এবং তার মা আনোয়ারা বয়স্ক বৃদ্ধ হয়ে যায়। তখন আনোয়ার একদিন বলে, বাবা হাসান, তোকে একটা কথা বলি, আজ প্রায় 15টি বছর হয়ে গেল, তোর বাপের কোনো খোঁজ খবর পাইনি, কিন্তু জানি না তোর বাপ এখনও বেঁচে আছে কি না, নাকি তোর বাপকে মেরে ফেলেছে। এটা অবশ্যই তো তোর খুঁজে বের করা দরকার। তো জসিম বলে, মা, তুমি এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে না, আমার বাপ যদি জীবিত থাকে তাকে আমি খুঁজে বের করব, আর আমার বাপকে যদি কেউ হত্যা করে থাকে তাকেও আমি খুঁজে বের করব, আর তাকে আমি খুঁজে বের করে আমার বাপের হত্যার আমি বদলা নেব।
আমার নাম কিন্তু হাসান মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার বাপকে যদি কেউ হত্যা করে থাকে, তাকে খুঁজে বের করে আমি তাকে নির্মমভাবে হত্যা করব। এটা আমার প্রতিজ্ঞা। এই কথা বলে জসিম সেখান দিয়ে বের হয়ে যায়। তো জসিম যখন যায়, জসিম একটি গ্যারেজে চাকরি করে। সেই সময় দেখা যায় একটি মেয়ে আসে গ্যারেজের ভিতরে। মানে মেয়েটি দৌড়ে আসে। দৌড়ে এসে জসিমের কাছে এসে বলে, আচ্ছা ভাই, আপনি একটা কাজ করতে পারবেন? জসিম বলে, কী কাজ? কয়, আমাকে কিছু টাকা দিতে পারবেন? তখন জসিম বলে, আচ্ছা আপনাকে আমি চিনি না, জানি না, আপনাকে কেন আমি টাকা দেব? তখন অর্থাৎ ওই মেয়েটি হলো শাবানা। কয়, আমার মায়ের খুব অসুখ তো, তো মায়ের অনেক ওষুধ কিনতে হবে তো, তো এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। আমি শুনতে পেরেছি আপনি নাকি গরিবের বন্ধু, আপনি নাকি গরিবের বিপদে এগিয়ে আসেন। তখন জসিম বলে, অর্থাৎ হাসান বলে, আমি গরিবের বন্ধু, কথা ঠিক আছে, কিন্তু আপনাকে আমি বিশ্বাস করবো কীভাবে যে আপনার মায়ের অসুখ, আপনাকে আমি টাকা দিলে আপনার মায়ের সেবা করবেন? এই দুনিয়া তো অনেক চোর বাটপার এবং চিটার বাড়িয়েছে। তারা তো অনেক জালিয়াতি করে টাকা নিয়ে গিয়ে তাদের বাপ মার কথা বলে টাকা নেয়, তারা কোনোই তার বাপ মার সেবা যত্ন করে না। তো শাবানা বলে, দেখেন আমি ওরকম মেয়ে না, আপনি বিশ্বাস না করলে আমার সাথে আসতে পারেন। আমি রক্ত বিক্রি করতে গেছিলাম, কিন্তু ডাক্তার আমাকে রক্ত বিক্রি করতে দেয়নি, কারণ আমি 2 দিন আগে আবার 1 ব্যাগ রক্ত বিক্রি করেছিলাম। কিন্তু ওই টাকায় আমার মায়ের চিকিৎসা এখন আর হচ্ছে না। তাই আপনার কাছে আমি দৌড়ে এসেছি। কারণ আমাকে বলেছিল আপনার সার্গি দিলদার, সে বলেছিল বসের কাছে যান, এ বস আপনাকে কিছু সাহায্য সহযোগিতা করব। তখন দিলদার বলে, হ বস, আমি বলেছিলাম, ম্যাডামকে বলেছিলাম যে আপনার মায়ের তো অসুখ, আমরা তো একই বস্তিতে থাকি, তো আপনি, হ্যাঁ, হাসান ভাইয়ের কাছে কেন যান না? হাসান ভাইকে গিয়ে বললেই তো হাসান ভাই একটা ব্যবস্থা করে। তখন জসিম বলে, ঠিক আছে, চলেন আমি আপনার মাকে দেখব। তো দিলদার এবং শাবানা এবং অর্থাৎ হাসান অর্থাৎ জসিম সেখানে যায়। গিয়ে দেখে যে মা, সত্যি শাবানার মা অসুস্থ। তো জসিম বলে, আচ্ছা ঠিক আছে, ওনাকে একটা গাড়ি করে আমরা এখনই হাসপাতালে নিয়ে যাব। তারপর জসিম শাবানার মাকে হাসপাতালে নিয়ে যায়। তো জসিমের টাকা দিয়ে সে চিকিৎসা করে। চিকিৎসা করার পর শাবানার মা সুস্থ হয়ে বাড়িতে আসে। তো জসিম একদিন দেখতে আসে শাবানার মাকে। তো জসিম দেখতে আসার পর একজন বাড়িওয়ালা আসে। বাড়িওয়ালা এসে শাবানাকে বলে, কি মা জননী, তো আমার বাড়ি ভাড়াটা তো তোমার দিতে হয়, আর তোমার যে রূপ যৌবন, এতে তো তোমার বাড়ি ভাড়া না দিলেও চলবে। তো শাবানা বলে, আপনি এরকম আবল তাবল কী বলতেছেন? আপনি মুরবি মানুষ, মুরবির মতো কথা বলেন। আপনি বাড়ি ভাড়া পাবেন, আমি দেব, কিন্তু আমার মা অসুস্থ ছিল আর আমার যে চাকরিটা ছিল সেটা চলে গেছে, তো আমি নতুন একটা চাকরি জুগিয়ে আমি আপনার টাকাটা পরিশোধ করে দেবো। তখন বাড়িওয়ালা বলে, শোনেন, এসব নাটক করে কোনো লাভ নেই। আপনি যদি টাকা না দিতে না পারবেন, তাহলে একটা কাজ করতে পারবেন, আমার সাথে একটু রঙ্গ রং করেন, তাহলে টাকাটা আমি মাফ করে দেবো। তখন সাবানা গিয়ে একটা থাপ্পড় মারে বাড়িওয়ালাকে। আর বাড়িওয়ালায় সাবানাকে জড়িয়ে ধরে। তো সেই মুহূর্তেই জসিম গিয়ে দৃশ্যটা দেখে, আর জসিম গিয়ে বাড়িওয়ালাকে ইচ্ছা রকম মারে। মারা পড়ার পর বাড়িওয়ালা সেখান থেকে পালিয়ে যায়। তখন জসিম বলে, আচ্ছা আপনার এখানে বাড়িওয়ালা কত টাকা পাবে? তখন শাবানা বলে, প্রায় তো 3,000 টাকার মতন। ঠিক আছে, আমি টাকাটা দিয়ে গেলাম, বাড়িওয়ালাকে দিয়ে দেবেন। তখন শাবানা মা বলে, বাবা তোমার ঋণ তো শোধ করার নয়, তুমি কেন আমাদের এত উপকার করতেছো? জসিম বলে, আমার এটা কাজ, আমি অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াই এবং অসহায় মানুষদের আমি বিপদে তাদের সাহায্য করি, এইটাই আমার কাজ। কারণ সবাই আমাকে বলে যে হাসান ভাই গরিবের বন্ধু। তখন শাবানা জসিমকে অনেক দেখে এবং জসিমও শাবানার দিকে তাকিয়ে থাকে। তো এক পর্যায়ে দেখা যায় তাদের প্রেম ভালোবাসা হয়ে যায় এবং দুজন দুজনকে ভালোবাসতে থাকে। তো একদিন আনোয়ারের কাছে শাবানাকে জসিম নিয়ে যায়। তখন আনোয়ারা বলে, এটা কে রে বাবা? কয়, মা, এই মেয়েটাকে আমি ভালোবাসি, খুব গরিব, কারণ এর বাপ মারা গেছে, আর এর বাপ যে ফ্যাক্টরিতে চাকরি করত সেই ফ্যাক্টরিতেই কাজ করতে গিয়ে মারা গেছে, কিন্তু ফ্যাক্টরির মালিক তাকে একটি টাকাও দেয়নি। তখন আনোয়ারা বলে, ফ্যাক্টরির মালিক যখন একটি টাকা দেয়নি, তাহলে তুই এই মেয়েটির সাথে গিয়ে এই ফ্যাক্টরির মালিকের সাথে কথা বল, কেন টাকা দেয়নি, এবং তার প্রাপ্যটা তুই তাকে ফিরিয়ে আনার চেষ্টা কর। তখন জসিমতা হাসান বলে, মা তুমি ঠিকই বলেছ, আমি আজই, হ্যাঁ, এই শাবানাকে নিয়ে আমি ফ্যাক্টরিতে যাব এবং তার বাপের টাকা আমি চাইব, এবং পাওনা টাকাটা যদি না দেয় তাহলে অন্য ব্যবস্থা করব। তখন আনোয়ারা বলে, মা তুমি বসো, তোমার জন্য চা নিয়ে আসি। তখন শাবানা বলে, না মা, চা লাগবে না, আমি যদি
আপনার ছেলে যদি আমার এই উপকারটা করতে পারে, আমার বাপ যে মারা গেছে সেই কিছু টাকা যদি এনে দিতে পারে, তাহলে তো আমার অনেকটাই উপকার হবে এবং আমার মা অসুস্থ, এখন আপাতত সুস্থ আছে, যদি কিছু টাকা পাই তাকে ভালো করে চিকিৎসা করে আরও সুস্থ করতে পারবো। তখন জসিম বলে, ওই তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না, ওই টাকা পাক আর না পাক, তোমার মার যদি চিকিৎসা আরও প্রয়োজন হয় লাগে আমি খরচ করে বহন করব। তা শাবানা বলে, তুমি বা কয় টাকা কাজ করো, একটি গ্যারেজ থেকে কয় টাকা বা আসে? তখন জসিম বলে, যে কয় টাকা আসুক না কেন, কিন্তু তোমার মার চিকিৎসা করতে পারবে এবং আমাদের সংসারে চলবে, সেতুটুকু আশা রাখি। তখন দিলদার বলে, আপনি আপা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না, কারণ আমার ওস্তাদ গরিবের বন্ধু এবং জালিমের দুশ্মন, যারাই বেইমানি করে তাদের কঠোর শাস্তি দেয় আমার ওস্তাদ, আর যারা ভালো তাদের উপকার করে। এমন সময় দেখা যায় একটি গরিব লোক আসে, কয়, হাসান ভাই, আমার মেয়ের বিয়ে, টাকার জন্য আমার মেয়ের বিয়ে দিতে পারতেছি না, এখন তুমি যদি কিছু টাকা দিতে তাহলে আমার মেয়েটার বিয়ে দিতে পারতাম। আমার মেয়ের বিয়ের জন্য বরপক্ষ যৌতুক চায়, এখন যৌতুক তো না দিতে পারলে তো আমার মেয়ের বিয়ে হবে না। তখন জসিম বলে, ঠিক আছে, আমি টাকা দেব, কত টাকা যৌতুক চায়? তখন বলে 10,000 টাকা। কয় ঠিক আছে, বিয়ে কবে? কয় আগামীকাল। ঠিক আছে, আমরা আপনার মেয়ে বিয়েতে যাব এবং যৌতুকের টাকাই দেব। যখন বিয়ে হচ্ছে ওই মেয়েটির, তখন বরপক্ষ বলে, কি, মেয়ের বাপকে বলে, বিয়ে সাহেব, তো 10,000 টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেন। তো জসিম গিয়ে দাঁড়ায়, কিসের টাকা? সরকার বলছে না যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটি সমান অপরাধ, আপনারা কেন যৌতুকের নাম করে টাকা নেবেন? আপনার ছেলেকে বিয়ে করাবেন না করাবেন না সেটা বলেন, আমরা যৌতুক 1 টাকা দেব না। আর আপনার ছেলেকে যদি আপনি এই মুহূর্তে এই মেয়েটিকে বিয়ে না করে নিয়ে যান, তাহলে আপনার ছেলেকে আমরা এই গাছের ভিতরে রশি দিয়ে বেঁধে মারতে মারতে আদমরা করে ফেলবো, আর বলবো যে যৌতুকের জন্য বিয়ে ভেঙে চলে যাচ্ছে, আর আমরা থানায় ফোন করে আপনার ছেলেকে ধরিয়ে দেবো এবং আপনাকে সহকারে, কারণ যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটি অপরাধ, সরকার এই ঘটনা বলেছে এবং বারবার টিভিতে দেখাচ্ছে। আপনি কি ভুলে গেছেন? আপনি কোনটা চান? আপনার ছেলেকে মেরে রক্তাক্ত করে বেঁধে রাখবো নাকি থানায় দিয়ে দেবো, কোনটা চান? নাকি আপনার, হ্যাঁ, এই মেয়েকে বিয়ে করে নিয়ে আপনারা সুখে শান্তিতে বসবাস করবেন? তখন ছেলে বাপ বলে, বাবা আমার ভুল হয়ে গেছে গা, আমি আর টাকা যৌতুক চাই না, তবে আমি এই মেয়েটাকে বিয়ে করাবো, আমার ছেলেকে আর মারধর করবেন না। তখন জসিম বলে, ঠিক আছে। সাবানা বলে, দেখছো, যেমন মুগুর, হ্যাঁ, তেমনি তার গুগুর, হ্যাঁ। তখন দিলদার বলে, কি, কেমন হইলো? তো 10,000 টাকা নেবেন না তালুই সাহেব? তখন বরপক্ষ বলে, না না না, আমার 10,000 টাকার দরকার নেই, আমার বউ পেলে চলবে। তখন এখানে দেখা যায় যে তার বিয়েটা হয়ে যায়। তো জসিম বলে, শোনেন, যদি এই মেয়েটির উপর কোনো অত্যাচার নির্যাতন করেছেন, আমি যদি এই কথাটা শুনি, তাহলে কিন্তু আপনার বাপ বেটাকে মেরে আমি রাস্তায় বেঁধে একেবারে, হ্যাঁ, শত শত লোক দিয়ে আমি জুতার মালা পরিয়ে আপনাকে হাঁটাবো। তখন কয়, না বাবা, না বাবা, না, আমি এই মেয়েকে কখনোই মারবো না, এই মেয়েকে আমি আমার মেয়ের মতন করে রাখবো, আমি কখনোই আমি এরকম করব না। তখন বিয়ে হয়ে যায়, মেয়েটিকে নিয়ে চলে যায়। তখন মেয়ের বাপ জসিমের হাতে ধরে বলে, বাবা, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি জানি তুমি টাকা দেওনি, তারপরে তুমি যে উপকার করেছো, কারণ তোমার নাম শুনেই সে আমার মেয়ের উপর আর কোনো অত্যাচার নির্যাতন করবে না, কারণ টাকা দেওয়ার উপর ওখানে এরকম করে, আবার টাকা নেওয়ার জন্য অত্যাচার নির্যাতন করে, কিন্তু এটা আর করবে না। তখন শাবানা জসিমকে জোরে জোরে বলে, তুমি আসলেই মহান, গরিবের বন্ধু এবং জালিমের দুশ্মন। তখন দিলদার বলে, হ, আমার অবস্থা এরকমই, হাসান ভাই জিন্দাবাদ, হাসান ভাই জিন্দাবাদ, এবং বসে বসে সবাই হাসান ভাই বলে চিৎকার করতে থাকে। তখন জসিম বলে, ঠিক আছে, চলো আমরা আমার বাড়িতে চলে যাই। তো জসিম একদিন ফ্যাক্টরিতে যায়নি, অর্থাৎ না গিয়ে শাবানাকে বলে, আমি গিয়েছিলাম, কিন্তু জসিম তো ফ্যাক্টরি চিনে না এবং শাবানা চেনে। তো শাবানা বলে যে, আচ্ছা তোমার তো ফ্যাক্টরিতে যাওয়ার কথা ছিল, তো যাবে না? আচ্ছা ঠিক আছে, আজকেই চলে যাই। তো ফ্যাক্টরিতে যায়, ফ্যাক্টরি যাওয়ার পর তার মালিককে গিয়ে বলে, তো মালিককে না পেয়ে তার ম্যানেজারকে বলে, আচ্ছা, এই যে এই মেয়েটার বাপ যে এই ফ্যাক্টরিতে কাজ করতো, সে যে মারা গেল, তার কিছু ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, এই টাকাটা কেন দিচ্ছে না? ম্যানেজার বলে, দেখেন, আমার তো এখানে কোনো হাত নেই, মালিক যদি না দেয় তাহলে আমি কোথা থেকে দেবো? আমার কি কিছু করার আছে? তো জসিম বলে, হ্যাঁ, আপনার অবশ্যই করার আছে। এই লোকটা এখানে কাজ করতো, দীর্ঘ 20-20 বছর কাজ করেছিল, কিন্তু এই লোকটা যখন এই ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে মারা গেল, তখন তার ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, কেন ক্ষতিপূরণ দেওয়া হয়নি? তখন ম্যানেজারের কলার ধরে জসিম বলে,
টাকা এক্ষুনি দিবেন, আর না দিলে কিন্তু আপনাকে আমি এখনই মেরে ফেলবো। সেই মুহূর্তে দেখা যায় ম্যানেজার লুকিয়ে গিয়ে একটা ফোন করার পর থানা থেকে পুলিশ আসে। পুলিশ আসার পরে পুলিশ বলে, কি আপনি এখানে জোর জুলুম করতেছেন কেন? তখন হাসান বলে, আমি তো এখানে জোর জুলুম করতেছি না স্যার, কারণ এই যে এই মেয়েটার বাপ এখানে চাকরি করেছে দীর্ঘ 20টি বছর। চাকরি করার পর তার বাপ এখানে মারা গেছে এই ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে। কিন্তু এই মেয়েটির বাপকে তো ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, একটি টাকাও দেয়নি। উল্টে আমি আইয়া ওনাকে বলছি কথাটা, বলার পর উনি আমাকে উল্টে আরও আপনাদের ফোন করে ডেকে নিয়েছে। এদিকে কিছু টাকা দিয়ে দিয়েছে পুলিশকে। তো জসিম বলে, না আপনি এখানে ডাকাতি করতে এসেছেন, আপনি এখানে চিন্তা করতে এসেছেন। এই কথা বলার পর জসিমকে পুলিশ থানায় নিয়ে যায়। তখন সাবানা পিছনে পিছনে গিয়ে দারোগা সাহেবকে বলে, স্যার আপনি এটা অন্যায় এবং ভুল করেছেন, কেন আপনি হাসানকে ধরে এনেছেন? হাসান তো আমার উপকার করার জন্য গিয়েছিল। এদিকে রাজীব ফোন করে বলে, শোনো ইন্সপেক্টর, যে আসামিটাকে তুমি ধরে নিয়ে গেছো সেই আসামিটাকে কিন্তু ছাড়বে না, যত টাকাই দেখ আমি এর 4 গুণ দিব, তুমি ছাড়বে না। তখন ইন্সপেক্টর বলে, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, কারণ এই আসামি তো কখনো ছাড়া পাবেই না, বরং এর বিরুদ্ধে এমন একটা কেস আমি ফাইল করব যে কেস দেখে আদালত সকা তাকে 10 থেকে 15 বছর কারাদণ্ড দেয়। তখন রাজীব বলে, সাবাস। তো এখানে দেখা যায় আনোয়ার খবর পাওয়ার পর থানায় চলে যায়। তো আনোয়ার থানায় যাওয়ার পর আনোয়ার গিয়ে বলে, স্যার আপনি আমার ছেলেকে কেন ধরে নিয়ে এসেছেন? তখন ইন্সপেক্টর বলে, আপনার ছেলে ফ্যাক্টরিতে ডাকাতি করতে গিয়েছিল। তখন সাবানা বলে, মা মিথ্যা কথা বলতেছে, হাসান ডাকাতি করতে জানে, হাসান গিয়েছিল আমার বাপের টাকা উদ্ধার করার জন্য, কিন্তু হাসানকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। তখন আনোয়ারা বলে, দেখেন স্যার আপনি এই কাজটা ঠিক করেননি, আপনার কাজটা খুব অন্যায় করেছেন। তারপর সাবানা এবং আনোয়ারা বাড়ি ফিরতেছে। এমন সময় দেখা যায় রাজীব এই কথা শুনতে পারে যে সাবানার বাপের টাকার জন্য জসিম এখানে এসেছিল এবং হাঙ্গামা করেছিল এবং থানায় ধরিয়ে দিয়েছিল। তখন রাজীব এবং থানায় বলে যে আপনি কিন্তু ওকে ছাড়বেন না, এবং তার চেলাপেলাকে বলে, শোন, যে সাবানা এসেছিল টাকা নেওয়ার জন্য একজন যুবককে নিয়ে, এবং সাবানার সাথে যে মহিলাটা ছিল সে মহিলা এবং সাবানাকে এই মুহূর্তে আমার আস্তানে দিয়ে ধরে নিয়ে আস। তখন রাজীবের কথা মতো সাবানা এবং আনোয়ারাকে তার লোকেরা ধরে নিয়ে যায় তার আস্তানায়। তখন আনোয়ারায় দেখে ফেলে রাজীবকে। তখন রাজীব বলে, ভাবি সাহেব আপনি এখনও মরেন নাই, আপনি এখনও বাচ্চা আছেন? আরে আপনাকে তো কতবার খুঁজছি যে আপনাকে মেরে ফেলার জন্য, তা আপনার ছেলে কোথায়? তখন আনোয়ারা বলে, শুনেন, আপনি যে অন্যায় অপরাধ করেছেন, আমার স্বামীকে জেলে পাঠিয়েছেন, এর ফলাফল আপনি ভোগ করবেন একদিন না একদিন। আর আমি শুনতে পেরেছি যে আমার স্বামীকে আপনি জেলে পাঠিয়েছেন, তো আমার স্বামী একদিন জেল থেকে ছাড়া পাবে। তখন আর আপনি যে এই ছেলেটাকে জেলে পাঠিয়েছেন সে আমার সন্তান, এবং সে আমার সন্তানে ফিরে আসবে একদিন না একদিন, এসে এই এর বদলা নেবে। তখন রাজীব বলে, ভাবি সাহেব আপনি কোনো চিন্তা ভাবনা করেন না, কারণ আমি যে আপনার ছেলেকে জেলে পাঠিয়েছি এটা তো সত্য, কিন্তু আপনার ছেলে কিন্তু আর কখনোই জেল থেকে ফেরত আসতে পারবো না, কারণ আমি অনেক টাকা দিয়েছি দারোগা সাহেবরে, এমন কেস ফাইল করছে জানেন, আপনার জামাইও ছাড়া পাইব না, আর আপনার ছেলেও ছাড়া পাইব না। এমন সময় দেখা যায় জেলের ভিতরে দেখা যায় পবি মৃত্যুর সাথে, অর্থাৎ মোবারকের সাথে জসিমের পরিচয় হয়। তখন জসিম বলে, আচ্ছা আপনি কত বছর ধরে জেল খাটতেছেন? কয় প্রায় তো 15 থেকে 16 বছর ধরে আমি জেল খাটতেছি। তারপর অপরাধটা কী ছিল? তো জসিম চিনতে পারে না পবিত্রে। তখন পবিত্র বলে, কয় আমার বন্ধুর সাথে আমি ব্যবসা করেছিলাম, সে আমাকে আশ্বাস দিয়েছিল যে আমি নাকি যদি এর অপরাধটা স্বীকার করি তাহলে আমাকে সে ছাড়িয়ে নিয়ে যাবে এবং আমার পরিবারের দেখাশোনা করবে। কিন্তু আমি কিন্তু অপরাধ স্বীকার করতে চাইনি, কিন্তু আমাকে একটা মিথ্যা জালিয়াতি করেছিল, কারণ আমি খুন করি নাই, সেই খুনের অপরাধ আমাকে বানিয়ে আমাকে বলেছিল যদি তুমি এই অপরাধ স্বীকার না করো তাহলে তোমাকে আমি পুলিশে ধরিয়ে দেব। তো বাধ্য হয়ে আমি আমার ছেলে এবং স্ত্রীর দিকে তাকিয়ে আমি রাজি হয়েছিলাম, এবং আমাকে পুলিশ ধরিয়ে নিয়ে এসেছিল, এখন থেকে আমি জেলে। কিন্তু আমি এখনই জেল থেকে ছাড়া পাবো, মাত্র সপ্তাহানিক বাকি আছে, তো আমি তাকে ছাড়ব না।
তখন পরিমৃত্য বলে, আচ্ছা বাবা তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি আমার এক ঘনিষ্ঠ বান্ধবী বলতে পারেন, তার বাপ একটা ফ্যাক্টরিতে কাজ করেছিল, তার নাম হলো রাজীব। তো রাজীবের ফ্যাক্টরিতে যখন কাজ করেছিল, সেই রাজীবের ফ্যাক্টরিতে আমার বান্ধবীর বাপ মারা গেছে। তার টাকা নেওয়ার জন্য গেছিলাম আমি, কিন্তু উল্টা আমাকে আরও জালিয়াতি অথবা ডাকাত বলে আমাকে ধরিয়ে দিয়েছে। তবে জসিম বলে, আমি ওই রাজীবকে ছাড়বো না, কারণ রাজীবকে একদিন না একদিন আমি শেষ করব। তখন পরিমৃত্য বলে, কি বললে তুমি? রাজীব? রাজীব তো আমার শত্রু, সেই তো আমাকে জেলে পাঠিয়েছে। তখন জসিম বলে, আচ্ছা আপনি একটা কাজ করতে পারবেন? আমি জেল থেকে পালাবো, আর পালিয়ে গিয়েই আমি ওকে ধরবো। আপনি আমাকে সহযোগিতা করতে পারবেন? তো সেই মুহূর্তেই দিলদার থানায় যায়। থিন্দাল থানায় গিয়ে বলে, বস সর্বনাশ হয়ে গেছে। ওই যে ফ্যাক্টরির মালিক আছে না রাজীব, রাজীব খালাম্মা এবং বাবি, বাবিকে তো ধরে নিয়ে গেছে। তখন জসিম বলে, কি? আমার মাকে এবং সাবানাকে ধরে নিয়ে গেছে? ঠিক আছে, তুই যা, কোথায় ধরে নিয়ে গেছে সেই খবরটা আমাকে দে। তখন দিলদার শব্দবেশ ধারণ করে কোথায় ধরে নিয়ে গেছে সেখানে যায়। এদিকে রাজীব বলে, শোনেন বাবি সাহেব, একটা কাজ করেন তো, এই মেয়েটা তো অনেক যুবতী দেখা যায়, এই মেয়েটাকে আমি বিয়ে করি, আপনি সাক্ষী দিবেন, কারণ সাক্ষী ছাড়া তো বিয়ে হয় না। আপনি তো মেয়েটার মা। আমি মেয়েটার মা না, কিন্তু আমার ছেলে মেয়েটাকে, আমার ছেলে এই মেয়েটাকে ভালোবাসে, কিন্তু তুই এতটুকু বেমানি করিস না যে তুই আমার ছেলের হবু বউকে তুই বিয়ে করবি। আর আমার ছেলে যদি থানা থেকে জানতে পারে তোর বাপকে তো তুই মেরেছিস, এবং তুই আবার আমার ছেলে প্রেমিকাকে বিয়ে করবি, তোকে ছাড়বে না রে কুত্তা। তখন রাজীব গিয়ে আনোয়ারকে মারে। আমাকে ছাড়বে না সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন আপনারা কি করবেন বলেন? আপনি এক কাজ করেন, আপনি রাজি হয়ে যান বাবি সাহেব। তখন দেখা যায় আনোয়ারা রাজীবের মুখে থু দেয়। তো রাজীব বলে, এত বড় স্পর্ধা? তখন রাজীব গিয়ে আনোয়ারাকে মারে, এবং শাবানা বলে, তোর এত বড় স্পর্ধা, যদি হাসান জানতে পারে যে আমাদেরকে তুই এখানে বন্দি করে রেখেছিস, তোকে মেরে হাড্ডিগুড়ি তোর গুঁড়া করে ফেলবে। তখন রাজীব বলে, কিছুই করতে পারবে না। তো সেই মুহূর্তে রাতের বেলা দেখা যায় জসিম এবং পরিমৃত্যু জেল ভেঙে, অর্থাৎ জেল থেকে পালিয়ে আসে। পালিয়ে আসার পর সিধা আসে দিলদারের কাছে। দিলদার বলে, বস আমি খবর পেয়েছি যে কোথায় রেখেছে খালাম্মা এবং বাবি সাহেবকে। তখন পরিমৃত্যু বলে, বাবা আমিও যাব তোমার সাথে। তখন পরিমৃত্যু এবং জসিম দুজনেই যায়। দুজনে গিয়ে দেখে যে রাজীবকে। তখন রাজীবকে পরিমৃত্যু দেখে বলে, এই কুত্তা, তুই আমাকে মিথ্যা কথা বলে তুই আমাকে জেলে পাঠিয়েছিলি, এখন বল আমার স্ত্রী আমার সন্তান কোথায়? তখন রাজীব বলে, দোস্ত এত ফাল পড়িস না, বেশি ফাল পড়া কিন্তু ভালো না দোস্ত। কারণ শোন, এই যে দেখছত না মহিলাটা দেখছত, তখন পরিমৃত তাকে দেখে যে তার স্ত্রী। কার এই যে তোর এই যে সাথে দেখছত না যুবক খা রয়েছে, এইটাই তোর সন্তান, আর এটা তোর রোগে না স্ত্রী। তখন আনন্দ বলে, তুমি এখনো বেঁচে আছো? তখন পরিমৃত বলে, হ আমি বেঁচে আছি। দোস্ত এত ফাল পড়িস না, এই মেয়েটা কিন্তু আমার হাতে বন্দি দেখছত, এর মাথা কি দৌড় আছে? কি আছে? পিস্তল। বেশি ফালাফালি করবি, ঠাস ঠাস মারবো, ঠাস ঠাস করে মরে যাবে। তখন জসিম বলে, ঠাস ঠাস করে মারবি আর ঠাস ঠাস করে মরে যাবে। তখন এক পর্যায়ে জসিম গিয়ে এই চালাই করে গিয়ে মারা শুরু করে দেয়। মারতে মারতে এক পর্যায়ে রাজীবের সব লোককে মেরে ফেলে। মেরে ফেলার পর আহতও করে ফেলে। এমন সময় পুলিশের গাড়ি আসে। পুলিশের গাড়ি এসে দেখা যায় জসিমকে আগে ধরে এবং পরিমৃত্যু করে দেয় এবং রাজীবকে ধরে। রাজীব বলে, স্যার এরাই জালিয়াতি করতে এসেছে, আমাকে মারার জন্য এসেছে। তখন সব ঘটনা পরিমৃত্যু খুলে বলার পর তখন রাজীবকে গ্রেপ্তার করে আর জসিমকে ছেড়ে দেয় এবং পরিমৃত্যুকে ছেড়ে দেয়। তখন রাজীব বলে, আমি কর্ম খারাপ করেছিলাম বলে আজকে আমি জেলে যাচ্ছি। তখন ইন্সপেক্টর বলে, শুধু তোকে জেলে যাওয়া না, তোকে ফাঁসিতে ঝুলিয়েও মারার ব্যবস্থা করা হয়েছে, কারণ তুই যে অপরাধ করেছিস, তুই যে খুন করেছিস তার প্রমাণও আমরা পেয়েছি, এবং এই যে হাসানের বাপ যে এই পরিমূর্তে যে নির্দোষ তারও প্রমাণও পেয়েছি। এখন আসল খুনিকে ধরার জন্যে আমরা তৈরি ছিলাম। যাক, তোকে পেয়ে গেছি, এখন তোকে ফাঁসিতে ঝুলাতে পারলেই আমরা রক্ষা পাবো। তখন দেখা যায় রাজীবকে ধরে নিয়ে যায়, রাজীবের দলবল সব ধরে নিয়ে যায়। এখানে শাবানা সাথে জসিমের মিল হয়ে যায়। আনোয়ারা এবং
পরিমিতের সাথে মিল হয়ে যায় এবং সবার সাথে সবাই মিল হয়ে যায়। তো জালিয়াতি ছবির গল্পটা এখানে শেষ হয়। পরিচালক সুন্দর করে ছবিটা পরিচালনা করার পর ছবিটা যখন হলে মুক্তি পায়, ছবিটা ভালো ব্যবসা করে এবং মানুষের মন কাড়তে সক্ষম হয় এবং ছবির গানগুলি দেখেও মানুষের খুব ভালো লেগেছিল। তবে ছবিটা সে সময় সুপার ডুপার হিট ব্যবসা করে।